দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৭০তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনা নানা খবর নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকেও প্রবাসীদের নানা তথ্য নানা খবরাখবর আমরা জানাবো আজকের এই অনুষ্ঠানের মধ্যে। একই সাথে আমরাও জানবো আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হচ্ছেন প্রবাস থেকে, দুজনেই সৌদি আরব প্রবাসী। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মোহাম্মদ সোহেল রানা, সৌদি আরব প্রবাসী গণমাধ্যম কর্মী। জনাব সোহেল রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন এর মধ্যে শফিউল আলম মুনির, উনিও সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী। জনাব মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের পর্বে। যেহেতু দুজন অতিথি আজকে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, এই কারণে আমরা সৌদি আরব প্রসঙ্গেই আলোচনা করব। বিশেষ করে সৌদি আরবে এই সাম্প্রতিক সময়ে করোনার পরবর্তী সময়ে যেই বিপুল সংখ্যক কর্মী সেখানে গিয়েছে এবং তাদের যেই সমস্যা সম্ভাবনা সেই বিষয়গুলো আমরা জানব। প্রথমে একটু শফিউল আলম মুনির, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে এই সৌদি আরবে যেই প্রবাসীরা বাংলাদেশিরা এখন যারা আছেন, বিশেষ করে করোনার পরে যারা সেখানে গিয়েছেন, তাদের আসলে এখন পরিস্থিতি কেমন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যুক্ত করার জন্য। আসলে সৌদি আরবে করোনার পর থেকেই অসংখ্য পরিমাণ আমাদের শ্রমিক বাইরে এসেছে। তবে সবচেয়ে দুঃখজনক হলো যে সত্য সেটা হলো আমাদের হাজার হাজার কর্মী এই জায়গায় আসার পরে তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কেননা তারা দালালের কপ্পরে পড়ে এই জায়গায় এসেই তাদেরকে বাংলাদেশে বলে যে তারা এই সুবিধা পাবে, বিভিন্ন শপিংয়ে জব, বিভিন্ন জায়গার মধ্যে জব হবে, তোমাদের ভালো স্যালারি, এই সে অনেক কিছু বলি এখানে পাঠায়। কিন্তু বাস্তবতা এখানে এসে সেটার বিপরীত সম্পন্ন। কারণ এই বিষয়টা আমরা অনেকবার উত্থাপন করতে অনেকবার চেষ্টা করছি এই সমাধানটা করার জন্য আমাদের তরফ থেকে। যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে বর্তমান সরকার, যা অন্তর্বর্তী সরকার বলেন যারাই আছে, তাদের করণীয় হচ্ছে আমাদের শ্রমিকদেরকে সর্বপ্রথম আগে দক্ষ করতে হবে। তাদেরকে বুঝতে হবে এই দেশের আইন কানুন, এই দেশে আসার পরে যখন তারা এই বিপদের সম্মুখীন হয় তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারে এবং আমাদের কনসুলেট দূতাবাসের সহযোগিতা নিতে পারে। সেই জন্য তাদের আকামাটা যাতে ব্যারেটটাকে অবৈধ না হয়। এখন অধিকাংশ শ্রমিকরাই কিন্তু অবৈধ হয়ে গেছে। এইখানে একটি বিষয় খুব আমার জানার আগ্রহ, সেটি হচ্ছে যে ধরেন সৌদি আরব, আপনার নিজেরও যেহেতু সেখানে প্রতিষ্ঠান আছে, আপনার সেখানেও যেহেতু কর্মীরা কাজ করে, ধরেন বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী সৌদি আরবের কোনো প্রতিষ্ঠান বা নিয়োগদাতা সেখানে নিয়োগ দিতে চায়, তাহলে তো প্রথমে তো সৌদি আরব সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় তো নিশ্চয়ই। এই যে অনুমতি নেয়, যে কোম্পানির হয়তো কাজ দেওয়ার সক্ষমতা নাই, তার কাজই নাই, হয়তো নামে মাত্র কোম্পানি, তারা অনুমতি পায় এবং কর্মী যে যায়, এই শুরুর প্রক্রিয়াটা আসলে কেমন হয়, মানে নিয়মটা কি, পদ্ধতিটা কি? পদ্ধতিটা এই যে এই দেশে যখন আপনি সৌদি লেবার মিনিস্টারের কাছে যখন অ্যাপ্লিকেশন করে তখন বলে যে আমার এই জায়গার মধ্যে এতটুকু লোকের প্রয়োজন, তখন এরা এটার যে ডকুমেন্ট একটু কাগজপত্র দিতে হয়, ডকুমেন্টারি দিলেই তখন এরা অনুমোদনটা দিয়ে দেয়। তার মানে ভিসা প্রসেসিংটা স্টার্ট হয়ে গেছে, ভিসাটা পেয়ে যাবে। তো এই জায়গার মধ্যে আমাদের করণীয় কিছু নাই। তো আমাদের যেটা করণীয় আছে সেটা হচ্ছে যখন বাংলাদেশের যে কোনো একটা রিক্রুটিং এজেন্সিতে যখন পাঠায় ভিসাগুলো, উনি তখন ওনার এখানে একটা কন্ট্রাক্ট পেপার চাই, যে কন্ট্রাক্ট পেপারটায় প্রত্যেকটি শ্রমিক যাতে কন্ট্রাক্ট পেপার বাংলাদেশে দেখে এটাকে বাংলা করে অনুবাদ করে এটাকে পড়ে তারপর সিগনেচার করে আসা। এই কন্ট্রাক্ট পেপারটা যদি ওনার সাথে থাকে তাহলে এই কোম্পানি, এই দেশের আইন কিন্তু অনেক শক্ত এবং বর্তমানে যে শ্রমিকদের যে আইনগুলো করছে সেটা খুবই ভালো। সেই ক্ষেত্রে এখানের যে কোম্পানিগুলো আছে এরা অনেক বিপদগ্রস্তের মধ্যে আছে। সুতরাং তারা যদি আইন, বিশেষ করে আমাদের বাংলাদেশিরাই এবং নেপালিরাই এই বিপদগ্রস্তের মধ্যে পড়ে, কেননা আমাদের অনেকেই এগুলো আইন কারণ না বুঝেই এগুলি দৌড়াদৌড়ি করে একাবারটা ফেলে দিয়ে তার কপিল থেকে, কোম্পানি থেকে অর্থাৎ পালিয়ে চলে গিয়ে অন্য কোথাও কাজ করার জন্য চলে গেল। না আসলে ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা যারা নতুন গিয়ে সেখানে কাজ পায়নি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে শফিউল আলম মুনির ভাই যেমনটি বলছিলেন, অনেকেই সেখানে আসেন যারা হয়তো সেখানে ভালো নেই, কোম্পানি নেই বা কোম্পানি থেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন, অনেকে আনডকুমেন্টেড বা অবৈধ নিয়মিত হয়ে যাচ্ছেন। কেন আসলে আপনার একটু পর্যবেক্ষণ যদি একটু বলেন। ওনার কথা প্রেক্ষিতে আমি একটু সংযোগ করব। এখানে মূল বিষয়টা হলো যে আমাদের এখানকার যে ভিসার প্রসেসিংটা
এবং এখানকার যে আইন, উনি যেটা বললেন এটা কিন্তু একেবারে সঠিক এবং সত্য, যে আমরা যদি এই দেশের আইনের ভিতরে ঢুকতে পারি তাহলে কিন্তু রেজাল্ট 100% আসবেই। এখানে সৌদি এবং নন সৌদি বলে কোনো কথা নেই। প্রবলেমটা হলো আমাদের যে শ্রমিকরা আছেন তারা কিন্তু সেই বিষয়টা জানেন না, অথবা সেই আইনটি প্লে করতে পারেন না। প্লে না করার কারণ কি, প্রথমে ওনারা যখন এই দেশে আসেন ওনাকে যে একটি ফর্ম দেওয়া হয়, অর্থাৎ কন্ট্রাক্ট ফর্ম আমরা যেটা বলে থাকি, এই ফর্মটি দেখা যায়, আমি একজন গণমাধ্যম কর্মী, এই জন্য আমি অধিকাংশ কোম্পানিতে আমি যা দেখেছি এবং কনসুলেট দূতাবাসে এই বিষয়গুলি নিয়ে আমি যখন শ্রমিকদের নিয়ে যখন কাজ করেছি, আমি দেখলাম কি এই যে কন্ট্রাক্ট ফর্মটি, এটি অরিজিনালটা শ্রমিকরা পান না। তাদেরকে কি করা হয়, ওই কন্ট্রাক্ট ফর্মের একটা ফটোকপির মধ্যে ওদের মধ্যে করে আরো কিছু টাইপিং করে, অর্থাৎ ফ্লুইড দিয়ে মুছে টাইপ করে অথবা নতুন করে কম্পিউটার আরেকটি এমনভাবে বানানো হয় যে ওই শ্রমিক বুঝতেই পারেন না যে আসলে ওনার কন্ট্রাক্ট ফর্মে কি কি আছে। ওনাকে বলা হয় 100%, কিন্তু অরিজিনাল কন্ট্রাক্ট ফর্মের সঙ্গে দেখা যায় এটার কোনো মিল নেই। তো যখন আমরা কাজ করতে যাই তখন আমরা বিপাকে পড়ি। দেখা যায় কন্ট্রাক্ট ফর্মে উনি বলতেছে 1500 রিয়াল বেতন, কিন্তু কন্ট্রাক্ট ফর্মে লেখা 400 রিয়াল বেতন। উনি বলতেছে 8 ঘন্টা ডিউটি, এখন ওনাকে করাচ্ছে 16 ঘন্টা ডিউটি। উনি বলতেছে ওনার 1 বছর পর ছুটি অথবা 2 বছর পর ছুটি। কন্ট্রাক্ট ফর্মে দেখা যায় যে এই বিষয়ে কোনো কিছু একটা লেখা রাখা দেওয়া হয়েছে। এই যে একটা বিষয়, এটা কিন্তু বাংলাদেশ থেকে হয়ে আসে। এখানকার সৌদি গভর্নমেন্টেরও কিছু করার নেই, আমাদের দূতাবাসেরও কিছু করার নেই। এটা বাংলাদেশ থেকে প্রতারণাটা আসলে শুরু হয়ে যায়। আর এখান থেকে প্রতারণা হয়, আমি অস্বীকার করি না। যারা ভিসা কিনেন এবং যারা শ্রমিকদের কাছে বিক্রি করেন তারাও কিন্তু তারা হয়তো বলেন যে ভাই আপনার বেতন হবে 800 রিয়াল, কিন্তু বেতন কোনো সমস্যা নয়, আপনি কিন্তু ওভারটাইম পেয়ে যাবেন। মানে অতিরিক্ত আশ্বাস দেওয়া বা অনেক বেশি স্বপ্ন তাদেরকে দেখানো, এই যে বিষয়গুলো। হ্যাঁ, আর মূল যে প্রবলেমটা হচ্ছে সর্বোপরি আমরা কিন্তু এর বাহিরেও কিছু কিছু ক্ষেত্রে আমি পেয়েছি যে কন্ট্রাক্ট ফর্মের সঙ্গে মিল আছে কিন্তু কোম্পানিতে কাজ নেই। আচ্ছা, আর এই বিষয়ে আসবো আপনার কাছে। এদের বিরুদ্ধে আমরা যদি কোনো এলিগেশন নিতে যাই গাজী ভাই, বিষয়টা দাঁড়ায় কি জানেন, যে ওই যে আমার সহজ যে আরেকজন ভাই বললেন, মনির সাহেব বললেন যে ফিলিপিন্স এই সুবিধাটা নিতে পারে কারণ তাদের জনবল প্রচুর, কর্মকর্তা প্রচুর, যে কোনো একটা বিষয় ফোন করলেই এম্বাসির লোক চলে আসে, কনসুলেটের লোক চলে আসে। আর আমাদের বাংলাদেশিরা যদি টেলিফোন করে আসবে তো নাই, মানে আমাদের তো আসলে লোকবল সেইভাবে তো মানে লোকবল নেই। এটা কিন্তু সব কোম্পানি জানে যে বাংলাদেশিরা, বাংলাদেশ এম্বাসি দূতাবাস কি করবে, তাদের লুকই নাই, আসবেই বাকে। তো এই যে একটা বিষয়টা কিন্তু মানুষের মাথার মধ্যে চলে গেছে যে বাংলাদেশ কনসুলেট কাজ করতে পারছে না লোকবলের কারণে। আমরা যখন অফিসারদেরকে বলি তারা বলে দেখেন, আপনি যে একটু আগে আপনিও বললেন অনলি একজন কাউন্সিলর লেবার, তার একজন অ্যাসিস্ট্যান্ট আর 1 থেকে 2, 3, 4 জন এলএ আছে। তো এগুলোতে কি হয় ভাই? না, এটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এটা নিয়ে আসলে কথা হয়, দাবি তোলা হয় বা এটি নিয়ে চিঠি চালাচালি হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আরেকটি বিষয়, অনেক আন্তরিক, অনেক কাজ করছেন, কিন্তু আপনিও জানেন একটা জায়গায় গিয়ে আমরা আটক হয়ে যাই যখন দেখি যে আসলে এখানে 8 লক্ষ 10 লক্ষ লোকের জন্য 2 জন কর্মকর্তা, তাকে কি দোষ দিবেন বলেন? জি, এই যে আমাদের বাংলাদেশিরাই তো সেখানে এই যে ভিসা যেই বেচাকেনা, ভিসা ট্রেডিং যেটিকে আমরা বলে থাকি, সেখানে তো দেখা যাচ্ছে ওই অংশও তো আমাদের বাংলাদেশে অনেকেই এই প্রক্রিয়ার সাথে যুক্ত, অনিয়মটা যেখান থেকে শুরু হয়। জি, সরাসরি হ্যাঁ, এখান থেকেই তো যুক্ত হয়, কিন্তু এখান থেকে যুক্ত হয়ে উনি বলে যে আমি কাজের ধরন বলে যে উনি 90%, কিন্তু বাংলাদেশে গিয়ে সেটা 140% হয়ে যায়। এরপরে দালালের কাছে গিয়ে এটা 200% হয়ে যায়। তখন যে একজন ব্যক্তি আসার জন্য যে শ্রমিকটা, তখন উনি আশা করতে 200% যখন বলছে, তখন উনি দেখে যে মাশাআল্লাহ কি না কি হয়ে যায়, আমি 2-1 বছরের মধ্যে আমি বাংলাদেশের বিল্ডিং অনেক কিছু করে ফেলতে পারবো। কিন্তু বাস্তবতা হলো সেটা না। এজন্যই যে প্রত্যেকটি আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে উচিত যে ট্রেডিং সেন্টারগুলো আছে সেখানে তাদেরকে বলা যে আপনি ওখানে যাচ্ছেন, এই যে কন্ট্রাক্ট পেপারটা সিগনেচার করে এই বরাবর যদি প্রত্যেক কন্ট্রাক্টে যেগুলো লেখা আছে সেটা যদি না পান, তাহলে আপনি আমাদের দূতাবাসে শরণাপন্ন হবেন, বা সৌদি আরবের আইন যেটা মক্তবুল আমল অর্থাৎ লেবার মিনিস্টারের যে একটা মোবাইল ফোন নম্বর আছে,
প্রত্যেকটি, যেমন আমাদের এখানে 999 আছে, এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা নম্বর আছে, ওখানে কল করলে ওনার অভিযোগটা নেই, সেভাবে যাতে কাজ করলে তাহলে আমাদের এই জিনিসটা হয়। তবে হ্যাঁ, এই দেশে অনেকেই এটার সাথে অনেকে না হাজার হাজার যুক্ত আছে, তাদের কাজে এটা, কিন্তু এটার ব্যাপারেও সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করা, যেটা সঠিকভাবে আমাদের শ্রমিক যাতে আসতে পারে এবং শ্রমিকটা যাতে ন্যায্য মজুরি, তাদের যে পাওনাটা সেটাও যাতে পায় সেই ব্যাপারে। এই ক্ষেত্রে গিয়ে আমাদের লেবার কাউন্সিল যেটা জেদ্দায় বলে রিয়াদে আছে, তাদেরকেও আর একটু শক্তিশালী করা উচিত, কারণ এদের জনবল নিয়ে এরা অনেক সংকটের মধ্যে আছে। সেই পরিমাণে জনবল না যে আমরা, যেমন জেদ্দা পশ্চিমাঞ্চলের মধ্যে আমরা 11 লক্ষ বাংলাদেশি আছি, রিয়াদের ওইদিকে আছে আপনার 11 লক্ষ 12 লক্ষ বাংলাদেশি, তাদেরকে 12 লক্ষ বাংলাদেশিদেরকে যে সার্ভিস দেওয়ার যে জনবল, সেই জনবল কনসুলেটের মধ্যে আমি নাই বলে আমি মানে অল্প কয়েকজন কর্মকর্তা দিয়ে আসলে এত বিপুল সংখ্যক প্রবাসীর সেবা দেয়া আসলে সম্ভব না। আবার আমাদের যে কর্মীরা সেখানে যান সাধারণত তারা তো এই যে অভিযোগ করা বা দূতাবাসে যাওয়া, আবার সেখানে গেলেই যে সমাধান পাবে বা ভালো আচরণ পাবে, এটিও তো আসলে বাস্তবতার সাথে খুব একটা সঙ্গতিপূর্ণ নয়, যেটি বিভিন্ন সময় অভিযোগগুলো আসে। যে কারণে আসলে দেখা যাচ্ছে যে যদি সরকারি পর্যায়ে দেনদর বা টি করা যায় আগে ভাগেই, যে এই ধরনের অনিয়মগুলো যাতে না হয়, কর্মীরা গিয়ে যেন কাজটুকু পায়, সেটি তো নিশ্চয়ই আপনারাও বলবেন। জি ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আমি এটা আসলে চাচ্ছি আপনার থেকে আসার জন্য। এখানে একটা সর্বশেষ আমরা অনেক কিছু রিসার্চ করে একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এই দেশের সৌদি লেবার কোডের আইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে আপনার এই দেশের অর্থাৎ আমাদের দেশের গ হয় আর কি, গড়ে অনুচ্ছেদে আপনার 29 নম্বর ইয়ের মধ্যে লেখা আছে স্পষ্ট, কোনো কর্মী যদি বাংলাদেশ বা বহির্বিশ্ব থেকে নিয়ে আসে তার নিয়োগটাকে 2 বছরের মধ্যে যদি উনাকে যদি কোম্পানি না চায় স্বেচ্ছায়, যে কোম্পানি যদি যে কথা দিয়েছিল যেভাবে রাখার কথা সেভাবে যদি রাখতে না পারে, তাহলে এই কোম্পানি ওনাকে বাংলাদেশের টিকিট দিয়ে পাঠাই দেবে, পাঠানোর সময় ওই 2 বছরের টাকা এবং সার্ভিস বেনিফিট সহকারে ওনাকে দিয়ে পাঠাতে হবে। কিন্তু এই লড়াইটা যেমন ফিলিপাইনে 100% নিয়ে নেয় আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে, এরা যদি একটা কর্মী চলে আসে, কারণ তাদের পিছনে এমবেসি লাগা থাকে, কথা বললে সাথে সাথে এমবেসি লেবার মিনিস্টার থেকে লোক যায় তাদের সাথে কথা বলে এবং কোম্পানির সাথে কথা বলে, এদেরটা পাই হিসাব করে নিয়ে নেয়। ঠিক যদি তদ্রূপ এই আইনটা যদি বাস্তবায়নের জন্য আমাদের জনবল যদি শক্তিশালী থাকে, তাহলে আমরা লেবাররা কখনো ঠকবে না। এবং এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতেছি, এদের আইন এবং যে এদের যে প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে করা যায়। তবে এটার জন্য আমাদের প্রক্রিয়াটা এইভাবে হতে হবে, আমাদের বাংলাদেশে কতজন লেবারের জন্য কতজন একজন কর্মকর্তা দিতে হবে, কোন ভাগের জন্য কোন সেক্টরের জন্য কাকে দিতে হবে, সেভাবে এটা আলাদা করে দেওয়া উচিত বলে আমি মনে করি। না, সেটি আসলে প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের অধিকার মর্যাদা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা শুনি, সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়, কিন্তু বছরের পর বছর ধরে হয়তো আমরা কথা বলি বা শুনি বা আপনারাও দাবি করে আসছেন, কিন্তু কাজের কাজ আসলে সেভাবে কিছুই হয় না। কারণ এই লেবার উইংয়ে যেই অল্প কয়েকজন কর্মকর্তা, একজন লেবার কাউন্সিলর, হয়তো একজন ফার্স্ট সেক্রেটারি বা কয়েকজন কর্মকর্তা, হয়তো 5-7 জন 10 জনের একটি টিম হয়তো থাকে, সেখানে হয়তো কয়েকজন কর্মকর্তা, সেই লোকবল বা জনবল দিয়ে আসলে এত বিপুল সংখ্যক প্রবাসীদের সমস্যার সমাধান করা বা সেবা দেয়া আর কি কখনোই আসলে সম্ভব নয়। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। শফিউল আলম মনির সৌদি আরব থেকে বলছিলেন আপনি। মনির ভাই, আপনার কাছে একটু আসতে যাচ্ছে আবারও, যে সৌদি আরব প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এই যে এখন যে সৌদি আরবে আসলে একটি কোম্পানি যদি কেউ চালু করতে চায়, যেই কোম্পানি হয়তো 300, 400, 500 কর্মী, বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে, এমন একটি কোম্পানি খুলতে হলে আসলে কি করতে হয়? বাংলাদেশি কেউ কি খুলতে পারবে? আমি আপনি কি খুলতে পারবো? জি ধন্যবাদ। এখানে সৌদি সরকার একটা সুযোগ দিয়েছে, সেটা হলো ইনভেস্টার হওয়ার জন্য। এখানে যারা স্থানীয় আছে তারা অনেকেই হয়েছে, অনেকে এই সুবিধাটা আমাদের জন্য অনেক ভালো, কারণ আমাদের যে আমরা যেখানে ইনভেস্ট করি টাকাটা, সেটা আগে অনিরাপদ ছিল, এখন আমাদের জন্য নিরাপদ, এটা 100%। সেই ক্ষেত্রে গিয়ে একজন বাংলাদেশি যে 500-700 কর্মী নিয়ে আসবে বা একজন বিদেশি নিয়ে আসবে, সেই সুযোগ এরা এখনো দেয় নাই। তবে সৌদি যে কোম্পানিগুলো আছে তাদের জন্য আছে। সেক্ষেত্রে গিয়ে তাদের ম্যাক্সিমাম সৌদি আরবের 1 লক্ষ রিয়াল মতো খরচ করলে তখন উনি
একটা কোম্পানি করে যে 500-700 লোক আনার জন্য প্রক্রিয়া উনি শুরু করতে পারে, কাজ করতে পারে। না, তার মানে আমি গিয়ে যদি সেখানে কোনো কোম্পানি খুলতে চাই তাহলে তো সৌদি কোনো নাগরিকের মাধ্যমে খুলতে হবে। জি, আপনি যদি নতুন এসে যদি করতে চান তাহলে সৌদি নাগরিকের মাধ্যমে করতে হবে। আর যারা এখানে ভিতরে যারা আছে তারা এখন ইনভেস্টর হয়ে অর্থাৎ একটা কোম্পানি নিজে করে তাহলে উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান উনি চালু করতে পারে, অলরেডি পারতেছি। নতুন, এটা তো নতুন ইনভেস্টর, এই ভিসাটা তো নতুন চালু করেছে বোধহয়, এটা সুবিধাটা নতুন দিয়েছে। কি নতুন বলতে এটা প্রায় 2 বছর হয়ে গেছে। ও 2 বছর হয়ে গেছে, আচ্ছা। কিন্তু এমনিতে কোম্পানি যদি বড় কোম্পানি খুলতে হয় তাহলে হচ্ছে যে সৌদি কোনো নাগরিকের নামে খুলতে হবে, নাগরিকের নামে খুলতে হবে। কিন্তু সেখানে কি বিদেশিরা কেউ অংশীদার বা পার্টনার হতে পারে না? সুযোগ নেই? না, পার্টনার হতে পারে, সেটা হলো গোপনীয়, এটা কোনো সরাসরি অফিসিয়ালি হচ্ছে পুরো কোম্পানির মালিকানা থাকবে সৌদি ওই নাগরিকের। তার মানে আমরা অনেক সময় যে বাংলাদেশি অনেকেই সেখানে হয়তো কোম্পানি খুলে এই কর্মী নেয়, যেটি আমরা অভিযোগ শুনি, তার মানে সৌদি আরবের কোনো নাগরিককে উনি ম্যানেজ করেই আসলে কোম্পানিগুলো ওইখানে খুলতে হয় বা তার নামে খুলতে হয়। জি, এটাতে ওনার নামে খুলতে হয়। তবে এখন যে নতুন প্রক্রিয়া হয়েছে সেটা সৌদির সাথে একজন বাংলাদেশি যে ইনভেস্টর যদি হয়ে থাকে উনি পার্টনার হতে পারবে ওই কোম্পানির মধ্যে। আচ্ছা, সেক্ষেত্রে কি পরিমাণ অর্থ লাগে সেখানে সাধারণত? এখানে আপনার সাধারণত আপনার 60,000 রিয়াল হলেই আপনি ইনভেস্টর হতে পারেন। জি জি, শফিউল আলম মুনি ভাই থাকুন আপনার আমাদের সাথে। আমরা এগুলো নিয়ে আমাদের অনেক, জি বলুন। এগুলো নিয়ে আমাদের যারা ইনভেস্টর হচ্ছে তাদের অনেক স্টাডি করা প্রয়োজন, কারণ এখানে আইনের অনেক পাঠপুকুর আছে। না, সেটাই, একেবারে মানে হুজুকে পড়ে গিয়েই সেখানে টাকা পয়সা বিনিয়োগ করার চিন্তা না করে জেনে বুঝে করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য শফিউল আলম মুনির। এই পর্যায়ে নিচ্ছি প্রবাসী মুখে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আরেকটি বিষয় একটু জানতে চাই সৌলানা ভাইয়ের কাছে, যে আমরা এই যে সৌদি আরবে যাওয়ার পর অনেকেই দেখা যাচ্ছে যে তাকে যেখানে নিয়ে রাখা হয়, হয়তো একটি ভিলার মধ্যে নিয়ে রাখা হয়, তারপর তাকে যে কাজের কথা বলা হয় সেই কোম্পানির আসলে দেখা যাচ্ছে কাজই নাই, তাহলে এই কর্মীরা আসলে কি করবে তখন? আচ্ছা, এইটার কিন্তু একটা সুষ্ঠু সলিউশন আছে। সেটি হলো তার কন্ট্রাক্ট ফর্মটাকে ভিত্তি করে সে যদি মনে করে, আমি আবারও বলছি, 3 বার উল্লেখ করতে, সে যদি মনে করে স্যার তার আইনি পদক্ষেপে যাওয়া উচিত, তাহলে বাংলাদেশ কনসুলেট অথবা দূতাবাসের সে যাবে। যদি সে মনে করে যে এখানে সে স্যাটিসফাইড না, তাতেও কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে একেবারে বুকে হাত দিয়ে বলছি, সৌদি আরব লেবার মিনিস্ট্রি এতটাই স্ট্রং, এই মুহূর্তে আইন কানুন এমন চেঞ্জ হয়েছে, যদি সে শুধু খালি 999 একটা টেলিফোন করে বলতে পারে আমি এই সমস্যা আছি, এই কোম্পানিতে এখানে আমি দাঁড়িয়ে আছি, 10 মিনিটের ভিতরে পুলিশ আসবে এবং অ্যাকশনে যাবে। না, সৌদি আরব মিনিস্ট্রিতে সে যদি মামলা করে, তার যদি একটা পয়সা নাও থাকে, সৌদি সরকার এ বিষয়ে আন্তরিক বা তাদের আইন কানুন যে খুবই কঠোর বা কড়াকড়ি আছে সেটি ঠিক আছে, কিন্তু আমাদের যে কর্মী ধরেন একেবারেই সাদা সিধা মানুষ বা সরল সোজা মানুষরাই তো বিদেশে যায়, তারা কিভাবে এই অভিযোগগুলো করবে? কিন্তু তার আগে আমি এই বিষয়টাই বলছি, এটা একেবারেই সচেতনতা বাড়াতে হবে। আমাদের যখন ট্রেনিংটা হয়, আমি শুনছি বাংলাদেশের ট্রেনিং সার্টিফিকেট তারা না করে ঘরে বসে নিয়ে আসে টাকা দিয়ে। না, 3 দিনের ট্রেনিং এখানে, এটি আসলে নামে মাত্র ট্রেনিং, এটি কোনো ট্রেনিং আসলে ওইখানে যদি বিষয়গুলো বলে দেওয়া হয় যে আপনি যদি বিপদে পড়েন, কোম্পানি যদি আপনার সঠিক কাজ না দেয়, তাহলে আপনি দূতাবাসে যাবেন। যদি দূতাবাসে কোনো কাজ না হয় অথবা যেতে না পারেন, আপনি ওইখানে দাঁড়ায় 99 আপনি কল দিবেন, অথবা পুরনো যারা আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনি লেবার মিনিস্ট্রিতে মামলা করেন, আপনার 1 পয়সাও খরচ হবে না। সৌদি সরকার উকিল নিয়োগ করে রাখছে ওই সমস্ত অসহায় কর্মীদের জন্য। জি, আমরা একটু মুনির ভাইয়ের কাছে একটু আসতে যাচ্ছিলাম। সলবে আবারও আপনার কাছে, আর মুনির ভাই একটু যদি বলেন, এই যেসব কর্মীরা আপনিও বলছিলেন যে এইভাবে আইনগত সহায়তা চাওয়ার জন্য, কিন্তু আমাদের একজন কর্মী একেবারেই তো সাদামাটা বা সাধারণ কর্মী যারা, তারাই তো মানে কাজের উদ্দেশ্যে বিদেশে যেয়ে থাকেন, তারা এই ঝামেলা পোহানোটা কি তাদের জন্য একেবারে স্বাভাবিক? এর বিকল্প কোনো কিছু আছে কিনা, মানে আমরা আইনগতভাবে কোনো কিছু সরকারিভাবে করতে পারি কিনা, যে কর্মীরা গিয়ে সেখানে বিপদে পড়বে না?
আপনি বলছিলেন কন্ট্যাক্ট পেপারের কথা এর আগে যদিও। জি অবশ্যই আছে, এটা আমাদের তাহলে আগে ওই জিরো পর্যায়ে যেতে হবে, ওখান থেকে শুরু করতে হবে। এটা আমাদের অনেক দাবি ছিল সরকারের প্রতি আগে থেকেই। বিষয়টা হলো আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় যে ট্রেডিং সেন্টার থাকতে হবে, যে প্রবাসী কল্যাণ ড্রেস থেকে যে ট্রেডিং সেন্টারগুলো আছে সেটা কেবলমাত্র ঢাকা এবং চিটাং বিভাগীয় আছে, সেটা জেলায় জেলায় থাকতে হবে। সেখান না থেকে যদি এখন কিন্তু জেলা পর্যায়ে আমাদের ট্রেনিং সেন্টারগুলো সেখানে নেওয়া হয়েছে, কিন্তু ওই ট্রেনিং সেন্টার তো 3 দিনের একটা ওরিয়েন্টেশন, সেখানে আসলে তেমন কিছু। এটা আমরা বলছিলাম 7 দিনের করার জন্য, 3 দিন থেকে বাড়িয়ে 7 দিন করবে এবং 7 দিনের মধ্যে মেইন পয়েন্টগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওইখান থেকে উনি কিছুটা ধারণা নিয়ে আসবে এই দেশের। বাংলাদেশ থেকে যখন একটা কর্মী সৌদি আরবের কিছু ধারণা নিয়ে আসে তখন উনি ওতপ্রোতভাবে এখানে কিছুটা স্ট্রেট করতে পারবে। সবচেয়ে বড় একটা পয়েন্ট, আমাদের প্লাস পয়েন্ট হলো এই দেশে একজন কর্মীকেই 1 মাস থাকার জন্য 1054 রিয়াল করে সৌদি গভর্নমেন্টকে ফিস দিতে হয়। যে এই দেশের যে কোম্পানি ওনাকে নিয়ে আসবে তার থেকে যেদিন থেকে স্টে করছে সৌদি আরবে সেদিন থেকে ওনার একামার থাকুক আর নাই থাকুক, ওনাকে একামার দিছে আর নাই দিছে এটা মুখ্য বিষয় না। বিষয় হলো এয়ারপোর্ট থেকে উনি এন্ট্রি হইতে সেদিন থেকে ওনার জন্য চালু হয়ে গেছে মালিকের পক্ষে। তাহলে মালিক অনেক বড় ধরনের একটা চাপের মধ্যে থাকে, মালিক ওনাকে কাজ দিতে বাধ্য, যদি কাজ দেবে নয়তো ওনাকে দেশে পাঠিয়ে দেবে। আর এখন এই দেশে যেটা ব্লক করে দেয় সেই সিস্টেমটা নাই, একেবারে উঠে ফেলেছে। তাহলে সেই ক্ষেত্রে এই দেশে একটা কোম্পানি একটা কর্মী নিয়ে আসার জন্য এখন অনেক ডিফিকাল্ট, অনেক রিস্কের মধ্যে নিয়ে আসে। সে 100% ওনাকে কাজ দেবে, সে একটা চিন্তা ভাবনা করে আনে। তো অ্যাক্সিডেন্টলি ওনাকে কাজ দিতেই পারলো না, বা কোনো কাজে ওনাকে কাজ দেওয়ার 20 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস সময় লাগতেছে, কিন্তু এই 2-4 মাস সময় যে সময়টা যায় সেই সময় পর্যন্ত উনি যে স্যালারিটা পাবে সেটার নিশ্চয়তাটা। এটা তো আইনগত এই বিষয়টি আছে, সেটি আমরা নিশ্চয়ই জানি, বা সেটি হয়তো কর্মীরা সেই পর্যায়ে যেতে হবে। আমরা আসবো এই পর্যায়ে একটি বিরতি নিতে চাই, বিরতির পর আবারও আসবো আলোচনায়। দর্শক আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। না অত লাগবে না, ফিনিশিং দিয়ে দেন হালকার উপরে। স্টুডিও স্যার, বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠান। আমরা সৌদি আরব প্রবাসী এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীরা যারা আছেন তাদের কী অবস্থা সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে দুজন অতিথি আছেন, সোহেল রানা সৌদি আরব প্রবাসী গণমাধ্যম কর্মী, আমাদের সাথে আছেন মুনির ভাই, শফিল আলম মুনির সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী। আপনাদের দুজনের কাছ থেকে আমরা যে বিষয়গুলো শুনছিলাম, আমরা একটু জানতে চাচ্ছি যে শফিল আলম মুনির ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের বাংলাদেশ থেকে যারা কর্মী পাঠাচ্ছে তাদের অনেকেই কিন্তু আছে, দেখা গেল যে তারা জেনে বুঝে এই কর্মীদের সাথে এমনটি করে থাকেন, যেমন অভিযোগ আমরা বিভিন্ন সময় দেখি, এবং তাদের একটি অংশ সৌদি আরবে আছে, তাদের প্রতিনিধি আবার বাংলাদেশে আছে, এই দুই অংশ মিলে দেখা যাচ্ছে যে এরকম ওই যেটি বলছিলেন কন্ট্রাক্ট পেপার জাল করা বা ভুয়া বলা, আবার কর্মীরা এখানে যাচাই বাছাই করে দেখবে সেই সুযোগ কিন্তু কম থাকে। এই যে দুই দেশেই যে এই যারা অসাধু আর কি, সবাই না, যারা অসাধু তাদের চক্রটি যে দুই দেশেই কাজ করে, এইটা আসলে কীভাবে থামানো যায়? এটা খুবই সহজ একটা বিষয় থামানো, তবে এটা আমাদের সরকারের 100% সক্রিয় থাকতে হবে। সেটা যেমনটা আগের সরকার, বিগত সরকারে কিছুটা করছিল, যারা যে লাইসেন্স থেকে লোক কর্মীগুলো পাঠায় তারা যদি কমপ্লেন করে তা ওনার লাইসেন্সটা 3 মাসের জন্য ব্লক করে রাখতো এবং একটা জরিমানা করতো। ব্লক করে রাখারে ওনাদের জন্য অনেক বড় শাস্তি, 3 মাস যদি ব্যবসা করতে পারে না এটাই। এই ক্ষেত্রে অনেকগুলো আমাদের কমে এসেছে। এটাকে এখন আরো জিরো পর্যায়ে যদি নিয়ে যেতে হয় তাহলে একমাত্র কাজ হলো যেই রিক্রুটিং লাইসেন্স এই ভিসাগুলো ওনার এখানে আপনার কি বলে ওকালা করবে, যেটাকে ওকালা করবে, ওই কোম্পানির পক্ষ থেকেই ওই কোম্পানির কাছে আপনার ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে ভিজিট করে, সরাসরি সৌদিতে এসে ভিজিট করে এদের কাজ কর্ম সব এভরিথিং দেখে ওনারা যদি অ্যাডভাইস করে দিন 100% এই কাজটা ঠিক আছে, তাহলে যদি নিয়েই এইভাবে যদি কন্ট্রাক্ট করে তাহলে এই না আমাদের যে অভিবাসী আইন যেটি আছে, অভিবাসী আইনেও কিন্তু এই ক্ষেত্রে কড়াকড়ি আছে। আপনি যেটি বলছিলেন যে এই যারা বিদেশে যাবেন, যেই রিক্রুটিং এজেন্সি এই কর্মীকে ভিসা প্রক্রিয়া করে পাঠাবে, অর্থাৎ বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডে যেই রিক্রুটিং এজেন্সির আরএল নম্বরটি থাকবে, সেই প্রতিষ্ঠান আইনগতভাবে দায়ী, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে সেটির ব্যবস্থা নেয়ার বিধান আছে আমাদের আইনে। যদি অনেক ক্ষেত্রে অভিযোগ আছে যে সেটিও আসলে অভিযোগ দিয়েও
অনেক সময় বাড়তি হয়রানি ভোগান্তিতে পড়তে হয় প্রবাসী পরিবার গুলোকে বা প্রবাসীদেরকে, সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। একটু আমরা একটু সোলার আবার কাছে আসতে চাচ্ছিলাম যে একটু যদি বলেন যে এই যে বাংলাদেশ থেকে যখন কর্মীরা যায় বা যেই এজেন্সি রিক্রুটিং এজেন্সি যারা পাঠাচ্ছে তাদের অনেকেই আমরা দেখি যে এরকম জেনে বুঝেই পাঠায় যে এই কর্মী সেখানে যাবে, এরপরে তাকে হয়তো ভয়ভীতি দেখাবে, সে হয়তো কোম্পানির বাইরে চলে গিয়ে সে আনডকুমেন্টেড বা অবৈধ হয়ে যাবে, আকামা টাকামা কিছু দেওয়াও লাগবে না, বা আকামা দিলেও তাকে হয়তো কাজ না দিতে পারলে সে তো বের হয়ে যাবে। এটা আসলে কীভাবে থামানো যায়? ভাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি এখন সামনে নিয়ে আসছেন। জি, আমি এর আগে একটু আমাদের যে কর্মীদের সচেতনতার ব্যাপারে আমি বলি। বিষয়টা হচ্ছে যে একটু আগে আপনি বলেছিলেন যে একই কাজ আমরা পাচ্ছি না, যে কাজটা আমাদের দরকার সেই কাজটা আমরা পাচ্ছি না। না, ওই কোম্পানির কাজ দেওয়ার ক্ষমতাই নাই, সেই নামে মাত্র কোম্পানি। জি, এই যে আপনার অসাধু ব্যবসায়ীরা আছেন তারা মানে তাদেরকে একটু প্রলুব্ধ করে, গ্রাম থেকে শুরু হয়ে যায় কাহিনীটা, যে আপনি সুপার মার্কেটে কাজ পাবেন, এসির ভিতরে কাজ পাবেন, অথবা আপনি এই কফি শপে কাজ পাবেন, এই সংক্রান্ত বলে তাদেরকে আনে। আর আপনি যদি এটা যদি বন্ধ করতে চান তাহলে রাস্তা একটাই, সেটি হলো যে রিক্রুট এজেন্সি থেকে লোকটি এখানে আসবে, আসার পরে আমরা যে প্রতারিত হলো সেই রিক্রুট এজেন্সির মালিককে আপনি যদি বিচার আওতায় নিতে পারেন, তাদেরকে যদি অর্থাৎ মূল কথা আমরা একেবারে সময়ের শেষের দিকে আপনার মূল কথাটা আমরা এসে বুঝতে পেরেছি যে আইনের কঠোর প্রয়োগ হচ্ছে যে আসলে করতে হবে, যেটি বলছিলেন আমাদের সৌদি আরব প্রবাসী গণমাধ্যম কর্মী সোহেল রানা। সোহেল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে শফিল আলম মুনির ভাই, সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমাদের প্রবাসী মুখের দর্শকরা নিশ্চয়ই আজকে উপকৃত হবেন, যারা সৌদি আরবে যেতে চান বা সৌদি আরবে আছেন। নিশ্চয়ই আমাদের দুজন অতিথির আলোচনা থেকে আমরা যে বিষয়টি আজকে উঠে এসেছে সেটি হচ্ছে যে আমাদের প্রবাসী কর্মী যারা, অর্থাৎ বিদেশগামী কর্মী যারা, তাদেরকে যেমনি সচেতন হতে হবে, জেনে বুঝে এই নিয়মগুলো জানতে হবে যে আসলে সেখানে কাজ আছে কি না, এবং কাজ না পেলে বা প্রতারিত হলে সেটি অভিযোগ দিতে হবে। সেটি সৌদি আরবের দূতাবাসেও দেওয়া যেতে পারে, সেখানকার শ্রম মন্ত্রণালয় আছে সেখানেও দেওয়া যেতে পারে, আবার বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমইডিতে লিখিত অভিযোগ দেওয়ার আইনগত বিধানই আছে আমাদের দেশের যেই আইন আছে, অভিবাসী আইন। তবে সেই আইনের আওতায় অভিযোগ করে অনেকেই মাসের পর মাস ঘুরেও সেখানে প্রতিকার পান না, এমন অভিযোগও রয়েছে। নিশ্চয়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি, তারা এই বিষয়গুলো আরও কঠোরভাবে মনিটরিং করে, নজরদারি করে প্রবাসী কর্মীদের সুরক্ষা এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। প্রবাসী মুখের আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।